হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। এদিক ওদিক কিছুক্ষণ ঘোরাঘুরি করে সুহার জন্য কিছু কিনে রাত 10টায় ফিরে এলো। খাবারের পর্ব সেরে দ্রুত ঘুমিয়ে পড়ল। পরদিন খুব সকালেই বেরিয়ে গেল আবার। নাস্তা করতে পারল না। মিনারা বারবার করে বলে দিলেন কাজ সেরে চলে আসতে। প্রত্যয়বার না করতে পারল না। গধূলির রং চঙে আকাশ, সন্ধে প্রায় হয়ে এসেছে। সিরাদের বাড়িটা বেশ পুরনো, তেমন একটা বড়ও না। শাওলা পড়া ছানে একটুখানি হেঁটে ঢিবির উপর এসে বসল সিরাত। হাঁপাচ্ছেও। আজকাল হাঁটাহাঁটি ভারী কাজ করতে ভালো লাগে না ওর। ইনফ্যাক্ট কিছুই করতে ইচ্ছে করে না। খাওয়া আর ঘুম ছাড়া নড়াচড়া করতেও অলস লাগে। তবু ঘরে আর কত বসে থাকা যায়। মিনারা নীরুকে সঙ্গে করে ছেলে ঠুলে ওকে ছাদে পাঠিয়েছেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে। নীরু ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। একটু পর প্রত্যয় এসে উপস্থিত হলো। সকালে বেরিয়েছিল, কাজ শেষে মাত্রই এসেছে। ঘরে সিরাতকে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে উপস্থিত হয়েছে সে। সিরাতকে দেখে হাফ ছেড়ে এসে ওর পাশে বসল। তৎক্ষণাৎ সিরাত বসা থেকে উঠে পড়ল। নীরু মাথা নিচু করে নিচে চলে গেল। প্রত্যয় নিজে উঠে কিছুক্ষণ আশপাশটা ঘুরে সামনে এসে দাঁড়ালো সিরাতে। এরপর শান্ত স্বরে বলল, তোমার সাথে কথা আছে। কোনো কথা নেই বলে সিরাত চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পেছন থেকে প্রত্যয় ধৈর্যহীন হয়ে চেঁচিয়ে উঠল, তুমি আমার কথা শুনতে চাও না? তাহলে কিভাবে সমস্যার সমাধান হবে? নিজেকে জাস্টিফাই করার সুযোগ তো দাও। ক্ষমা কিভাবে চাইলে তুমি সন্তুষ্ট হবে বলো? আমি ঠিক তাই করব। সেদিন আমি যা বলেছিলাম সেগুলো সঠিক নয়। সিরাতের পা থেমে গেল। ঘুরে না তাকিয়ে রুক্ষ স্বরে বলল, সেদিন আপনি যা বলেছিলেন সেটাই সত্য। প্রত্যয় এগিয়ে এসে একদম ওর সামনে পথ রোধ করে দাঁড়ালো। স্ত্রীর গলায় বলল, না, সেটা নয়। আমার উদ্দেশ্য এটা থাকলেও আমি পরে সেগুলো থেকে সরে আসি, শুধু তোমার জন্য। আমি নিজের অনুশোচনা থেকে সব কিছু স্বীকার করেছিলাম, মনের ভার কমাতে। ভাবিনি তুমি এরকম রিয়্যাক্ট করবে, তাহলে কখনোই বলতাম না তোমায়। সিরাত আর ছিল ভরে হাসল। এটা সিনেমা নয়, বাস্তব। আপনার কথা আমি বিশ্বাস করি না। আমাকে যেতে দিন। কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না। প্রত্যয় ছুটে গেল। আমি ঘ্যানর ঘ্যানর করি? জি করেন। আপনি বুঝতে পারেন না আমি বিরক্ত হয়ে আপনার এসবে? প্রত্যয় হুট করে ঝাঁপড়ে ধরল ওকে। এই মেয়ে, এই তুমি আমার সাথে এমন করছো কেন? আমার বুকটাতে আগুন জ্বলে, কষ্ট বোঝো না তুমি? সিরাত রেগে বলল, বুঝতে চাই না, কারণ সব আপনার নাটক। আর ভুলছি না এসবে। প্রত্যয় রাগে গা জ্বলে গেল। ধৈর্য ধরে রাখা কঠিন, তবু শান্ত স্বরে বলল, আমাদের বাচ্চা কি খুব ভালো থাকবে যখন সে শুনবে তার মা তার বাবাকে বিশ্বাস করে না? মাফ করে দাও না আমাকে এসবের জন্য। সিরাত কটাক্ষ করে বলল, অমানুষ জানোয়ার, বাচ্চার জন্য দরদ উতলে পড়ছে তাই না? আপনি আমাদের থেকে দূরে থাকুন। কখন আবার আমার বাচ্চাটাকে লাশ বানানোর ইচ্ছে জাগবে বলা যায় না। প্রত্যয় বাক্যহারা হয়ে গেল। এটা কিভাবে বলতে পারলো সিরাত? একটু বিশ্বাস করে না? নিজের বাচ্চার ক্ষতি করার কথা কিভাবে ভাবতে পারে প্রত্যয়? ও ধীর পায়ে ছাদ থেকে নেমে এলো। শিমুল সাহেব চা খাচ্ছেন, মিনারার নাস্তা বানাচ্ছে। নীরু ওকে দেখে দেখে বলল, দুলাভাই বসেন, খালাম্মা আপনার জন্য পায়েস রান্না করেছে। প্রত্যয় ভদ্রতার খাতিরে 2 চামচ পায়েস মুখে দিল। এরপর জরুরি কাজের বাহানা দেখিয়ে বিদায় নিয়ে চলে এলো। মিনারা বেগম ওর মুখ দেখেই বুঝলেন মেয়ে হয়তো আবারও কিছু বলেছে ছেলেটাকে। তিনি সিরাতকে অনেক বকাঝকা করলেন। মায়ের বকবক শুনে সিরাত বিরক্ত হলো। ঘরের দরজা বন্ধ করে বসে থাকলো। অমানুষটা এতটা নাটক জানে যে এখন সিরাতের বাবা মা ওকে দোষ দেয়, অথচ সত্যি ঘটনাটা শুনলে তারা নিজেরাই ছাড়িয়ে আনতে চাইবে প্রত্যয়ের কাছ থেকে। কিন্তু একটা কারণেই সিরাত তা করছে না। তার অনাগত বাচ্চাটার প্রতি প্রত্যয় ওর পরিবার ভীষণ দুর্বল। বাচ্চাটাকে কোনোভাবেই ছাড়বে না, নিশ্চয়ই নিজেদের কাছে নিয়ে নেবে। তারা ক্ষমতাধর ব্যক্তিবর্গ। সিরাত চাইলেও পারবে না কিছু করতে। আর নিজের সন্তানকে হারাতে হবে ভাবলেই বুক কেঁপে ওঠে। সপ্তাহখানিক পর শিমুল সাহেব স্কুল থেকে ফিরে জানালেন প্রত্যয়ের জ্বর হয়েছে। যে সে জ্বর না, একদম ডেঙ্গু জ্বর। অবস্থা বেশ খারাপ, হসপিটালে অ্যাডমিট। কদিন আগে ডেঙ্গু প্রতিরোধী কর্মসূচি আয়োজন করেছিল সে, আর নিজেই এখন এতে আক্রান্ত বলে শিমুল সাহেবের আফসোসের শেষ রইল না। সিরাজ শুনে বাইরে তেমন প্রতিক্রিয়া দেখালো না। মিনারা বেগম তাদের সাথে এক প্রকার জোর করে হাসপাতালে নিয়ে গেলেন সিরাতকে। প্রত্যেক দলের ছেলাপেলা, ভাই বন্ধু সহ রাজনৈতিক ক্ষেত্রে পরিচিত লোক দিয়ে ওর কেবিন ভরা।
ডাক্তারদের বিধিনিষেধ কেউ মানছেই না। বাইরে দরজার কাছে দুজন ছেলা দাঁড়িয়ে প্রোটেকশন দিচ্ছে। সিরাত মনে মনে তাচ্ছিল্য করলো। ওকে দেখে সবাই ভাবি ভাবি করে আদিক্ষেতা শুরু করলো। না চাইতেও হাসি হাসি মুখ করে সবার সাথে কুশল বিনিময় করলো। ভাইয়ের বউ এসেছে শুনে প্রায় সবাই কেবিন ছেড়ে বেরিয়ে এলো। সিরাতরা ভেতরে ঢুকে দেখলো মুশফিকা চৌধুরী ছেলের কাছে বসে আছেন, আর জ্ঞানহীনের ন্যায় চোখ বন্ধ করে হাতে স্যালাইন লাগিয়ে মশারির ভেতর শুয়ে আছে দীর্ঘদেহী প্রত্যয়। মুশফিকা চৌধুরী জোর করে টুকরো করা আপেল খাওয়াচ্ছেন ছেলেকে। প্রত্যাশা দুধের গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন, কিন্তু এসব খাওয়ার রুচি হারিয়েছে প্রত্যয়। কিন্তু চোখ মুখের বেহাল দশা, উস্কো খুস্কো চুল দেখে ভালো লাগলো না সিরাতে। চোখ ছলছল করে উঠল। মুশফিকা চৌধুরী সিরাতকে দেখে ডুকরে কেঁদে উঠলেন। তুমি বাড়ি গিয়ে বসে আছো, আমার ছেলেটার নিজের প্রতি একটুও খেয়াল নেই। তা তো জানতে, দেখো কি অবস্থা করেছে নিজের। এত জ্বর গা ব্যথা নিয়ে কাজ করেই যাচ্ছে, কাউকে বলেও নি। কি বিপদ পাঠিয়ে বসে আছে। সিরাত বেগম আঁতকে উঠলেন। কি বলেন আপা, বুঝলেন কিভাবে? ফুপে উঠলেন মুশফিকা চৌধুরী। জ্ঞান ছিল না, মাহিন ফোন করে খবর দিল, ওরাই তো ধরাধরি করে হাসপাতালে এনেছে। তারপর এসে জানতে পারলাম ডেঙ্গু। হাই হাই করে উঠলেন মিনারা বেগম। মেয়ের দিকে চোখ পাকিয়ে তাকালে। শাশুড়ি আর মায়ের সামনে চুপসে গেল সিরাত। মুখ ছোট হয়ে গেল। মিনমিন করে বলল, আপনার ছেলে আমাকেও বলেনি মা। না বললে আমি কিভাবে জানবো? চেনেন তো ওনাকে, যোগাযোগ রাখে না, ফোন করে না, ঘাট তেরা লোক। একটু পর প্রত্যয় নড়ে উঠল। এরপর দুর্বল চোখ খুলে তাকালো। ওর অস্ফুট গলার স্বর শোনা গেল। কেউ তেমন কিছু বুঝলো না। প্রত্যাশা বলল, ভাইয়া সবাইকে যেতে বলেছে, ভাবি তুমি না হয় একটু থাকো। মুশফিকা চৌধুরী আপত্তি জানালো, কিন্তু পরে ছেলের কথা শুনে বেরিয়ে এলেন। সবাই বেরিয়ে যেতেই প্রত্যয় ডাকলো সিরাতকে। এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে কাঁদছো কেন তুমি? বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকো, আর আসবেন এখানে। সিরাত মিনমিন করে বলল, আপনি ঠিক করে দেওয়ার কে? শুনবো না আপনার কথা। প্রত্যয় কড়া চোখে তাকালো। খুব তো সাধু সাদা হচ্ছে। এসব লোক দেখানো নাটক বন্ধ করে বাড়ি যান। আমার বাচ্চার কিছু হলে আস্ত রাখবো না। আমি লোক দেখানো নাটক করছি? প্রত্যয় কপালে ভাঁজ ফেলে বলল, করেননি? ও আচ্ছা, আমি আপনাকে ফোন করি না, যোগাযোগ রাখি না, কিছু বলি না, ঘাড় তেরা লোক, তাই তো? তাহলে কে যেন আমার নাম্বারটাকে ব্লক লিস্টে ফেলে রেখেছে, কে যেন আমার গলাটা শুনলি ফোনটা কেটে দেয়, বাড়ি গেলে অপমান করে তাড়িয়ে দেয়। সিরাতের গলা শুকিয়ে গেল। গুন্ডাটাই মরমর দশায় ঠিক কান খোলা রেখেছে, সব শুনে নিয়েছে, তবু জোর গলায় বলল, বেশ করি, ড্রামাবাজ। বিশ্বাসঘাতকের সাথে এমনই করা উচিত। প্রত্যয় ধমক দিল, এত এত উপাধি যে দিচ্ছ, তুমি তো প্রথম থেকে জানতে আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্যই বিয়ে করেছি। তাহলে কেন আমার প্রেমে পড়লে, ভালোবাসলে? আমার ক্ষমতা প্রতিপত্তি দেখে, নাকি আমার রূপ আর যৌবন দেখে? সিরাতের রাগে দুঃখে চোখ ফেটে জল চলে এলো। ছি, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আর আসবো না। বেশ হয়েছে ডেঙ্গু হয়েছে, আমার সাথে ঠকবাজি করার ফল এসব। প্রত্যয়ের মাথা গরম হয়ে গেল অবান্তর কথাবার্তা শুনে। তেরে মেরে উঠে বলল, যা যা, ছলনাময়ী কোথাকার, ভালোবেসে আমাকে উদ্ধার করে ফেলেছে। আমি ছুলে তার গা জ্বলে। যা আমাকে মেরে, এরপর আবার গিয়ে বিয়ে কর ভালো মানুষ দেখে। আমি মরে গেলেও দেখতে আসবি না আর, বেয়াদব মেয়ে মানুষ কোথাকার। সিরাতের গায়ে যেন আগুন জ্বলে উঠল এসব শুনে। বাড়ির সবাই আছে সেজন্য কথা বাড়ালো না, দরজা খুলে বেরিয়ে গেল। প্রত্যয় পেছন থেকে গজগজ করে বলল, নির্দয় মেয়ে। মুশফিকা চৌধুরী সিরাতকে কাহিল দেখে বাড়ি পাঠিয়ে দিলেন। শিমুল সাহেব রয়ে গেল, তিনি পরে ফিরবেন। রিকশায় বসে সিরাত কেঁদে দিল। মিনারা ঝাড়ি মেরে বললেন, এখন কাঁদিস কেন? বাড়ি এলে দূর ছাই করিস, আবার কেঁদে বুক ভাসাচ্ছিস। সিরাত নাক মুখ মুছে বলল, কথা বলো না তো, বাড়ি চলো। তোর মতিগতি ভালো না। কি হয়েছে তোর? হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ আর সবাই ভালো। মিনারা বিস্মিত হলেন। এই মেয়ের মাথায় কি গন্ডগোল আছে নাকি? আগে তো আমার ছিল না। কথায় কথায় এখন চোখের জল ফেলে। তিনি চিন্তিত মুখে বসে রইলেন, খাটালেন না মেয়েকে। বেশি কান্নাকাটি করলেও বাচ্চার সমস্যা হবে। সিরাত কিছুক্ষণ পর চুপ হয়ে গেল আপনা আপনি। ওনার কোনা দিয়ে চোখ মুখ মুছে রিকশার একপাশ চেপে ধরে বসলো। লোকটা কিভাবে ওকে এতগুলো কথা শোনাতে পারলো? সব দোষ কি সিরাতের? ও নিজে যে এত কাণ্ড করলো, ক্ষমতার অপব্যবহার করলো, ওকে তুলে এনে বিয়ে করলো, ষড়যন্ত্র করলো, কষ্ট দিল, সেসব কি ভালো কাজ যে এসে ক্ষমা চাইলেই হয়ে গেল? রিকশা থেমে যাওয়ার সিরাত বাস্তবে ফিরে এলো। বাড়ি এসে গেছে তারা। মিনারা মেয়েকে সাবধানে নামতে বলে রিকশা ভাড়া মিটিয়ে দিলেন। আমি চৌধুরী গাড়ি করে পৌঁছে দিতে চেয়েছিলেন, কিন্তু সিরাত রাজি হয়নি। এত বড় গাড়ি তাদের গলিতে ঢুকবে না। তাছাড়া সিরাতের কাছে কেমন যেন বেমানান লাগে। এক সপ্তাহ হাসপাতালে কাটানোর পর প্রত্যয় খানিকটা সুস্থ হয়ে ওকে বাড়ি নিয়ে আসা হলো।
এর মধ্যে সিরাত আর ওকে দেখতে আসেনি। তবে প্রত্যাশার কাছে নিয়ম করে ফোন করে খবর নিয়েছে। মাঝে মাঝে প্রত্যয় ঘুমিয়ে থাকলে তখন চুপি চুপি ভিডিও কল করে দেখেছে। সুস্থ হওয়ার পর এসব জেনে প্রত্যয় যার পরনায় রেগে গেল। দরকার নেই ওর এমন বেয়াদব বইয়ের। স্বামী মরতে বসেছিল আর উনি নাকি ভিডিও কলে দেখেছেন। বোনের উপর কিছুক্ষণ চেঁচালো প্রত্যয়। প্রত্যাশা রেগে নিজের ঘরে চলে গেল। মুশফিকা চৌধুরী মাত্রই ছেলের দুপুরের খাবার নিয়ে এসেছেন। ঘরে ঢোকার মুখে দুই ভাই বোনের চেঁচামেচি শুনে তিনি এসে বললেন, তোমার আর সিরাত দুজনের মধ্যে সমস্যাটা কি? হ্যাঁ, অনেকদিন ধরে খেয়াল করছি কিন্তু জানতে চাইনি, বলো তো ঘটনাটা কি? প্রত্যয় ফোন ঘাটার ভান করে ব্যস্ত স্বরে বলল, কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে প্রত্যাশকে ওভাবে বললে কেন? প্রত্যয় ছোট করে বলল, এমনি সামান্য মন মালিন্য চলছে, ঠিক হয়ে যাবে। মুশফিকা তীক্ষ্ণ স্বরে বলল, বলো কি? এই সময় ঝগড়া বিবাদ করা ঠিক না। মায়ের কিছু হলে সেটা কিন্তু বাচ্চার উপরও প্রভাব ফেলে। প্রত্যয় দীর্ঘশ্বাস ফেলে বলল, তেমন কিছু সিরিয়াস না। আমি সিরাতের সাথে কথা বলবো, আজই ওকে বাড়ি নিয়ে আসবো। কম দিন তো হলো না। প্রত্যয় গম্ভীর কণ্ঠে বলল, না, ও থাকুক, যখন আসতে ইচ্ছে করবে তখন আসবে, অহেতুক জোরাজুরি করো না। তাও ঠিক। মুশফিকা দুপাশে মাথা নাড়িয়ে ফ্রায় জানালেন। এরপর ছেলের বারণ সত্ত্বেও নিজ হাতে তুলে খাই দিলেন। খাওয়ানো শেষে এটা সেটা বলে চলে গেলেন। গ্রাম থেকে সিরাতের দাদি মুমিনা বেগম এসেছেন বাড়িতে। কুসংস্কারে আচ্ছন্ন হলেও দাদি বেশ মজার মানুষ। নাতনি মা হতে যাচ্ছে শুনে তার খুশির অন্ত নেই। সিরাতের পছন্দের সব খাবার আচার পোটলা করে নিয়ে এসেছেন সাথে করে, এমনকি কাঁথাও সেলাই করে এনেছে। সেগুলো দেখে ভালো লাগলো, আবার অকারণে লজ্জাও পেল সিরাতে। ওর খেতে ইচ্ছে করছিল বলেই মিনারা হাঁসের মাংস রান্না করেছে। সারাদিন অরুচি হওয়া মুখে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে ভালোই লাগছে ওর। ওকে আয়েশ করে এসব খেতে খেতে দাদি আঁতকে উঠে বললেন, কি লো বুবু, সাইপাস কি গিলতাছস? সিরাত হেসে বলল, হাঁসের মাংস। দাদি চিৎকার করলেন, অক্ষণে ফেল এসো বুবু, অক্ষণে ফেল। কি অলক্ষণে কারবার, বইয়ে কি বিবেক বুদ্ধি হারাইছেনি? সিরাত ভ্রুকুচকে বলল, কেন, কি হয়েছে? হাঁসের মাংস খাইলে তোর পেটের বাচ্চার গলাও ফেস ফেসে হই বললো বুবু, খাইস না ইতা। সিরাত হেসে ফেলল। মিনারাও শাশুড়ির চেঁচামেচি শুনে ছুটে এলেন। ঘটনা শুনে দুজন মিলেই বোঝাতে লাগলেন এসব কথা ভিত্তিহীন বলে। তবে সেসব কানে নিলেন না মুমিনা বেগম। ও ক খ পইরা বিজ্ঞ হইয়া গেছো তাই না? অহন আর মুরব্বিগর কথা শুনবা কেমনে? বাচ্চা যখন হাঁসের লাগান কথা কইব তখন এই মুমিনার কথাই মনে আইব। অগত্যা সিরাত আর মুখে তুলো না সেসব খাবার। এমনভাবে ভয় দেখালো তো মনের ভেতর সন্দেহ ঢুকে পড়ে। তাছাড়া দাদির কথাও ফেলতে পারল না। অন্য তরকারি দিয়ে ভাতগুলো শেষ করে ঘরে আসতেই দেখলো সোহান নীরুর চুল টেনে ধরেছে। ব্যথা পেয়ে নীরু চিৎকার করছে, তবুও ছাড়ছে না। ইদানিং সোহা বেশ দুষ্ট হয়েছে, কামড় দেয়, খামচি দেয়, চুল দাড়ি টেনে ধরে। মুমিনা বেগম বলেছেন এই মেয়ে বড় হলে তাকে এক হাটে বেচে অন্য হাট থেকে কিনে আনার ক্ষমতা রাখবে। সিরাত দ্রুত গিয়ে নীরুকে ছাড়িয়ে নিয়ে ওকে ধমক দিতেই ঠোঁট ফুলিয়ে কান্না করে বলল, সবাই পচা। সিরাত ওকে জোর করে টেনে নিজের কাছে এনে আদর দিয়ে বলল, এই তো আদর দিলাম, আমিও পচা? সবাই। কি হয়েছে? বলবো না। সিরাত মন খারাপ করার ভান করতে সুহা ওর গালে চুমু দিয়ে বলল, না না, তুমি শুধু ভালো। সিরাত হেসে কাছে টেনে চুমু খেলো ওকে। সোহা ওর কোলে মাথা রেখে খেলতে লাগলো। ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে ভাবলো সোহা বড় হলে দারুণ সুন্দর দেখতে হবে, ঠিক মা সিমিনের মতো। আচমকা হুট করে ওর মনে হলো ওর বাচ্চা দেখতে কার মতো হবে, বাবা নাকি মা? সিরাত মনে মনে চাইলো প্রত্যয়ের মতো দেখতে হলেই ভালো, কারণ সিরাত নিজেকে আহামরি সুন্দর মনে করে না। রাতে ফোন এলো রাহি, ফোর্থ ইয়ার ফাইনাল এক্সাম এই মাসে, বেশি দিন বাকি নেই। শুনে সিরাতের মাথায় আকাশ ভেঙে পড়লো। পড়া তেমন কিছুই হয়নি, ক্লাসও ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারেনি। কিভাবে সব গুছিয়ে উঠবে তা নিয়ে পড়লো চিন্তায়। তবে শিমুর সাহেব এসে বললেন এত চাপ না নেওয়ার জন্য, যতটুকু পারবে ততটুকুই যাতে কমপ্লিট করে। সিরাত বইটই খুঁজে এনে প্রিপারেশন শুরু করলো পরদিন থেকে। মুশফিকা চৌধুরী শুনে বললেন রেজাল্ট খারাপ হলে সমস্যা নেই, ও যাতে নিজের যত্ন নিতে না ভুলে। সিরাত তাকে আশ্বস্ত করল সে নিজের এবং বাচ্চার খেয়াল ভালোভাবেই রাখবে। ইদানিং বাচ্চার অস্তিত্ব নড়চড়া টের পায়, সেটা শাশুড়িকে জানাতেও ভুলল না সে। এভাবেই দিন কয়েক কেটে গেল। প্রত্যয় ফোন এবার সিরাত আর কেটে দেয় না, শুধু ভালো আছে জবাব দিয়ে 30 সেকেন্ডের ভেতর কেটে দেয়। তবে প্রত্যয় এর বেশি কোনো কথা বলে না, রাগ অভিমান ভালোই জেকে ধরেছে ওর। দিনটা মেঘলা, তবে বৃষ্টি নেই, এক ঝাঁক পাখি উঠছে আকাশে। মৃদুমন্দ হাওয়াই দুলছে পথের ধারে লাগানো বাগান বিলাসগুলো। প্রতিমন্ত্রীর অফিস থেকে মিটিং সেরে মাত্র বেরিয়েছে সে, সঙ্গে আছে মাহি।
সে অনবরত বকবক করে এতদিনের জমানো কাজের ফিরিস্তি দিচ্ছে। প্রত্যয় আনমনা হয়ে জিজ্ঞেস করলো, তোর ভাবির খবর কি? ভাবির তো 4th ইয়ারের এক্সাম চলে, পরশুর থেকে শুরু হয়েছে। প্রত্যয় চট করে তাকালো মাহিনের দিকে। আমাকে জানাসনি তো তুই? মাহিন মাথা চুলকে বলল, এত কাজের চাপে মনে ছিল না ভাই। কার সাথে আসো? মাহিন অকপটে জানালো, তালুই মশাই নিয়ে আসে, যাইবার সময় বান্ধবীর সাথে যায়, ওই রাহি আছে না, ওর সাথে। প্রত্যয় আর কিচ্ছু বলল না। এই অবস্থায় কি করে চলাফেরা করে মেয়েটা? কতবার মাকে দিয়ে বলে পাঠিয়েছে গাড়ি করে যেতে, নিজেও বলেছে, কিন্তু এই মেয়ের নাকি গাড়ি করে যেতে ইচ্ছে করে না। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ফেলে হাত ঘুরিয়ে চেক করলো। 5:35। তার মানে ইতোমধ্যে পরীক্ষা শেষ। ড্রাইভারকে বললো গাড়িটা ভার্সিটির দিকে নিয়ে যেতে। সিরাতকে পাবে কিনা সন্দেহ, তবু একবার দেখে আসতে চায়। কিন্তু গিয়ে লাভ হলো না, কোথাও খুঁজে পেল না। একজনকে জিজ্ঞেস করে জানতে পারলো পরীক্ষা শেষে রাহির সাথে রিক্সা করে চলে গেছে সিরাত। মেধার চরম খারাপ হওয়ার মতো খবর শুনে বিরক্তি বোধ জেকে ধরল প্রত্যয়। 6 মাসে পড়েছে এবার। ও যে অন্তঃসত্ত্বা সেটা কি ভুলে গেছে? এত ছোট রিক্সা করে যাওয়া কি ঠিক? ওদের বাড়ির ওদিকে রাস্তাগুলোও তেমন ভালো না। ইচ্ছে করছে থাপড়ে ওর গাল লাল করে দিতে। পরদিন সিরাত পরীক্ষা শেষে বের হয়ে দেখলো মুষলধারে বৃষ্টি নেমেছে। বাড়ি ফেরা নিয়ে ওর চিন্তা হলো। রাহির সাথে মলিন মুখ করে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলো। খানিকক্ষণ পর ঝাপসা চোখে সিরাত দেখলো কালো রঙের পাজেরো গাড়িটা গেটের সামনে দাঁড়িয়েছে, আর ভেতর থেকে একটা কালো ছাতা নিয়ে বেরিয়ে এসেছে প্রত্যয়। সাবধানে পা ফেলে দ্রুত হেঁটে এসে দাঁড়ালো সিরাতের সামনে। ছাতা নামিয়ে চুল হালকা ছেড়ে ব্যস্ত কণ্ঠে বলল, দ্রুত চলো। সিরাত শক্ত গলায় বলল, বৃষ্টি এখনই থামবে, আমরা যেতে পারবো, আপনি যান। রাহি বিস্ময় ভাব নিয়ে ওকে দেখলো। প্রত্যয়ের চোয়াল শক্ত হয়ে এলো। রাহি পরিস্থিতি বুঝতে পেরে বলল, পাগল নাকি তুই? বৃষ্টি মনে হয় আজ থামবে না। এই অবস্থায়ও তোর জেদ গেল না। যা তো ভাইয়ার সাথে, আমি যাই। প্রত্যয় রাহিকে বলল, তুমিও চলো। বৃষ্টিতে কিভাবে যাবে? রিক্সা করে। সমস্যা হবে না, এতক্ষণ তো সিরাতের জন্য দাঁড়িয়েই ছিলাম। এখন আপনি এসে গেছেন, আমি তাহলে যাই। প্রত্যয় বলল, একদম না, আমি নামিয়ে দেব। চলো, আর তোমার গাধি বান্ধবীকেও নিয়ে আসো, নয়তো জোর করে তুলে নিয়ে যাব। রাহি হাত ধরে টানতে লাগলে অগত্যা বাধ্য হয়ে পেছনের সিটে গিয়ে বসে পড়লো। প্রত্যয় এসে ড্রাইভিং সিটে বসলো। বৃষ্টি ভেজা রাস্তায় গাড়ি চলতে শুরু করলো। রাহিকে ওর মেসের সামনে নামিয়ে দিয়ে আবারও চলতে শুরু করলো। এর মধ্যে বৃষ্টির তেজ কমে এলো। লুকিং গ্লাস দিয়ে সিরাতকে দেখে প্রত্যয় গলা খাঁকারে দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? ভালো। সাথে সাথেই জবাব দিল সিরাত। এরপর চুপ করে গেল। প্রত্যয় একটু পর গাড়িটা রাস্তার একধারে থামালো। সিরাত একটু ঘাবড়ালো। প্রত্যয় স্টিয়ারিং ধরে ফুঁস করে শ্বাস ছেড়ে বলল, বাচ্চার বাবা একদমই ভালো নেই। সিরাত চুপ করে থাকায় মেজাজ বিগড়ে গেল প্রত্যয়। চট করে দরজা খুলে পেছনে এসে বসতেই সিরাত আটকে উঠল। ব্যাপারটা বুঝতে না দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। প্রত্যয় ওর পাশে বসে পূর্ণ দৃষ্টিতে বউকে দেখতে লাগলো। কতদিন দেখে না। আমার চাহনি দিকে খানিকটা শিউরে উঠল সিরাত। প্রত্যয় বিষণ্ণ গলায় বলল, তোমাকে ছাড়া আমার আর ভালো লাগে না। বাড়ি ফিরে তোমার মুখ না দেখে কতদিন কাটিয়ে দিলাম বলো তো? সিরাত নির্লিপ্ত স্বরে বলল, দেরি হয়ে যাচ্ছে, আমাকে ফিরতে হবে, চিন্তা করবে সবাই। প্রত্যয় বলল, না, করবে না। সিরাত বুঝলো বাড়িতে জানে, তবু বিরক্তি নিয়ে বলল, আমি ক্লান্ত, দেখতে পাচ্ছেন না? এক্ষুনি যেতে চাই। প্রত্যয়কে জড়িয়ে ধরল। হুট করে এমন করায় চেঁচিয়ে উঠল সিরাত। প্রত্যয় না ছেড়ে আরো শক্ত করে ধরে ডান হাতটা আস্তে করে নিয়ে কামিজের নিচে দিয়ে সিরাতের হালকা উঁচু হাওয়া উদরে রেখে বলল, আমি ওকে অনুভব করতে চাই সিরাত। তুমি কেন বুঝো না? আমাকে মাফ করো আর না করো, এখন আর কিছু যায় আসে না। তবে তোমাকে আমি ক্ষমা করব না আমাকে এত কষ্ট দেওয়ার জন্য। সিরাত কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। প্রত্যয় ওকে ছেড়ে সোজা হয়ে বসলো। ওর দিকে দৃষ্টি রেখে বলল, আমার কতগুলো স্বপ্ন ইচ্ছে তুমি মাটি করে দিচ্ছ জানো তুমি? আমি কি বারবার বাবা হব যে তুমি সব অনুভূতি একাই নিচ্ছ আমাকে ভুল বুঝে? সিরাত হাসি চাপাতে পারল না। প্রত্যয় অবাক হয়ে গেল। হাসির প্রতিটা শব্দ ওর বুকে তীর গেঁথে দিচ্ছে, যেন ওর ছটফটানি মৃত্যুতে উল্লাস করছে এই মেয়ে। এক ঝটকায় কাছে টেনে চুমু খেলো ঠোঁটে। হতভম্ব হয়ে চুপ করে যাওয়া সিরাতকে এরপর রাগ রাগ কণ্ঠে বলল, জানি আমাকে এখন আর ভালোবাসো না তুমি। আচ্ছা, বাঁচতে হবে না। তুমি আমার পথের সঙ্গী না হতে চাইলেও সত্যি বলছি, আমি তোমার পথের ধুল হতে চাই। আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে যেও না প্লিজ। কি যে হলো, সিরাতের মনটা যেন বরফের ন্যায় গলে একদম পানি হয়ে গেল। কথাগুলো নাটকীয় মনে হলেও প্রত্যয়ের চোখের দৃষ্টিতে সে মিথ্যে কিছু দেখল না, বরঞ্চ খুঁজেই পেল আকুলতা।
সিরাত বারান্দায় দাঁড়িয়ে, দৃষ্টি দূরে। আকাশে আজ রোদ নেই, চারদিকে কেমন বিষণ্ণ ভাব, তেমনি সিরাতেরও। হাজারো চিন্তায় মুশকুল মস্তিষ্কটা যেন খুব ক্লান্ত। আজ খুব করে বাইরে যেতে মন যাচ্ছে, ঘোরাফেরা করতে ইচ্ছে করছে। ইতস্তত করে মিনারাকে গিয়ে জানালো নিজের ইচ্ছের কথা, কিন্তু মা দাদির থেকে মুখ ঝামটা ছাড়া আর কিছুই পেল না। দাদি ধমকের সুরে বলল, এই ঝড় বৃষ্টির দিনে অত ঘোরাঘুরি কিলো, বাতাস লাগবো শরীর, বইয়া থাক ঘরে দরজা বাড়ি লাগায়া। পোয়াতি মাইয়া গো, অহন অত রং করণের সময় না। মিনারাও শাশুড়ির কথায় সায় জানালে। বাবার দিকে আশা নিয়ে তাকিয়েও লাভ হলো না। শিমুল সাহেব পত্রিকাতে চোখ বুলাতে বুলাতে বললেন, জেদ করিস না মা, এখন যাওয়ার কোনো সময় না। দাদি বললেন, নাচ জামাইয়ের অনুমতি ছাড়া পোয়াতি মাইয়া কই যাবি তুই? কিছু হইলে তো আমাকে ছাড়বো না তোর নেতা জামাই। সিনাতের ভীষণ কাঁদতে ইচ্ছে করলো। বেজার মুখ করে ঘরে চলে এলো। কোথাও শান্তি পাচ্ছে না, মন খারাপ করে বসে রইল অনেকক্ষণ। ঘোর ভাঙলে আচমকা একটা কাটে, ঠোঁটের হাসিটাও চওড়া হলো তক্ষুনি। পেটের ভেতর নজর করা অস্তিত্বটা যেন ওর ভাবনাগুলোকে পাল্টে দিল এক রকমের। আসলেই তো এত সুন্দর বাবা হওয়ার অনুভূতিগুলো থেকে সে সত্যিই বঞ্চিত করেছে প্রত্যয়কে। কিছু মুহূর্ত গভীর চিন্তায় ডুব দিয়ে ফোনটা হাতে নিল, আনব্লক করলো সে প্রত্যয়কে। সেদিন মানুষটার আকুলতা টের পেলেও না কিছুই বলেনি, কিন্তু এখন মা দাদির মুখ ঝামটাকে একমাত্র নিজের আপন বলতো ওই মানুষটাকেই মনে হলো ওর। সিরাত কল করলেন ভালোবাসার পুরুষটাকে, যাকে সেদিনের পর দিন অভিমান করে দূরে সরিয়ে রেখেছে। মন শক্ত করে কল করলো প্রত্যয়কে, দুবারের মাথায় রিসিভ হলো। তবে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ইতস্তত করে ক্ষীণ স্বরে বলল, আমার বাইরে যেতে ইচ্ছে করছে, এক্ষুনি, এই মুহূর্তে। ওর কথা শেষ হওয়ার আগেই প্রত্যয়ের চমকিত স্বর শোনা গেল, আমি আসছি এক্ষুনি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমার বউ তার ইচ্ছা আমাকে জানিয়েছে। বৃষ্টিকে ভয় পাই নাকি আমি? তা নয়। আজ যত ঝড় বৃষ্টি হোক না কেন, ঘরণীর মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে তার বর। প্রত্যয়ের বলা কথাগুলো ঝড়ো হাওয়ার বেগে হৃদয় নাড়া দিল। সিরাতের কপালের ভাঁজ নরম হয়ে এলো। মন খারাপ ভাবটা নিমিষেই হারিয়ে গেল ধোঁয়াশায়। এই পুরুষটা কিভাবে ওর মন ভালো করে দিতে পারলো দু তিনটে শব্দতে? নিজের পুরুষ বলেই কি সিরা তৈরি হলো, তবে আয়নায় অপলক নিজের দিকে তাকিয়েই রইল। ইদানিং একটু মেদ বেড়েছে, দেখতে কেমন অচেনা মনে হয় নিজের কাছে নিজেকে। ওর লজ্জা লাগলো কেমন যেন, তাই সাজগোজটা একদমই করলো না। ঘণ্টাখানিক পর মেসেজ এলো ফোনে, এই বউ দ্রুত আসবে, কিন্তু সাবধানে আসবে, নিচে আছি আমি। সিরাত হেসে ফেললো। এই লোকটা আজকাল প্রায় তাকে বউ বলে ডাকে। ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরোতেই মিনারা অবাক হয়ে বললেন, কই যাস এখন? সিরাত গায়ে মাখল না কথা। মা বাবা দাদির উপর অভিমানে গাল ভারী হয়ে আছে কিছুটা, তাই সে অন্যরকম সুরেই বলল, আমি আমার বরের সাথে ঘুরতে যাচ্ছি, আশা করি এবার আর তোমাদের সমস্যা হবার কথা নয়। মিনারা অবাক হয়ে বললেন, পাগল হলে একটা চর মারব বেয়াদব, জামাই এসেছে নাকি? নিচে অপেক্ষা করছে, আমাকে নিয়ে বাইরে যাবে। মিনারা শাসনের সুরে বললেন, নিশ্চয়ই তুই জেদ করেছিস। আরে বাইরে আকাশের কি অবস্থা দেখেছিস না? জামাইকে বল ঘরে আসতে, কত সময় পরে আছে ঘুরে ফেরার, এখনই যাওয়ার কি আছে? কারণ আমার এক্ষুনি ইচ্ছে করছে, পরে না। মিনারা আটকাতে চাইলেও শিমুল সাহেব ইশারায় তাকে বারণ করলেন। ইদানিং বড্ড জেদ করছে মেয়েটা। সিরাত নামতেই দেখলো প্রত্যেক গাড়ির সামনে দাঁড়িয়েছে, কানে ফোন। ওকে দেখে ফোন কেটে এগিয়ে এসে বলল, কোথায় যাবে? সিরাত জানে না সে কোথায় যাবে, চিন্তাও করেনি, শুধু এই অদ্ভুত সুন্দর বিকেলটা ঘরে কাটাতে ইচ্ছে করছিল না বলেই বাইরে বেরোনো। খানিকটা রুষ্ট গলায়ও বলল, জানি না। প্রত্যয় এহেন কথা শোনেনি আর, নিজে বলল যেতে চায়, এখন বলছে জানে না। অদ্ভুত। এক মুহূর্ত চেয়ে থেকে এরপর ভ্রু কুঁচকাল। তাহলে? সিরাত ভরকে যাওয়া কণ্ঠে বলল, আপনি তো প্রশ্ন করছেন কেন? ডেকে অপরাধ করে ফেললাম নাকি? এমনি এমনি কোথাও যেতে চাই। প্রত্যয়ের বোকামি বুঝে হেসে ফেলল। সিরাত গম্ভীর মুখ ভঙ্গি করে দাঁড়িয়ে ওকে দেখে মুখ ভ্যাংচাল। প্রত্যয় শুরু গলায় বলল, চলো। সিরাত বিস্ময় প্রকাশ করল, কোথায়? এমনি এমনি জায়গায়, চলো নিয়ে যাই। প্রত্যয় ঠোঁটের কোণে বাঁকা হাসি। সিরাত গাড়িতে এসে বসলো। প্রত্যয় গাড়ি স্টার্ট করলো। সিরাতের কানুকেই তোর মজা লাগছে। আনমনে বলে ফেলল, প্রেগনেন্ট মেয়েদের যে এমন অদ্ভুত অদ্ভুত ইচ্ছা হয়, তা দেখার জন্য হলেও প্রতি বছর তোমার প্রেগনেন্ট হওয়া উচিত। আনমনে বলে ফেলল। সিরাতের লজ্জায় বিস্ময়ের আগে চোখ ফেটে জল গড়িয়ে পড়ল দুপুটা। প্রত্যয়ের অদ্ভুত আচরণে কি কর্তব্য বিমূঢ়। কি এমন বলল সে? মজা করেই তো কথাটা বলেছে। তার বউ এসব
ছোটখাটো মজা কবে থেকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছে? ও এবার গাড়ি থামালো, গলা ঝাড়া দিয়ে বলল, আমি মজা করে বলেছি তো। সিরাত রেগে বলল, আমাকে অপমান করেই তো মজা পান। আমি ভুলছিলাম, সত্যি আপনি আগের মতোই আছেন, একটুও বদলাননি। আরে বাবা, মজাও করতে পারবো না? প্রত্যয়ের হাত দুটো নিজের মুঠোয় নিল, এরপর ব্যাকুল স্বরে বলল, অপমানও করিনি, সুখও পাইনি। আমার বউ কাঁদবে, আমি এরকম কোনো কিছুই ইন্টেনশনালি করতে চাইনি। আচ্ছা, আর কখনই এরকম বলবো না। তুই মানো না, তবে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমাকে অপমান করা মানে তো আমাকে অপমান করা, আর নিজেকে নিজে অপমানিত করে বোকারা। আমি কি বোকা? সিরাত নিশ্চুপ, রাগ কমেছে পেটের মধ্যে, কেমন ছু ছু দৌড়াচ্ছে। প্রত্যয় একবার দেখে ওর গাল মুছে দিয়ে এরপর বলল, এই মেয়ে একদম কাঁদবে না। দেখো, তোমার কান্না দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে। হোক। তবে আমাকে ডাকলে কেন? সিরাত নাক টানল, কান্নাকাটি বন্ধ করে বলল, স্বামী হন যে তাই। প্রত্যয় টুপ করে গালে চুমু খেল। সিরাত অবাক হয়ে বলল, আপনি ইদানিং মুভি টুভি বেশি দেখছেন তাই না? প্রত্যয় হতাশ হয়ে বলল, কি আর করব বলো, রাতটা কাটাতে হবে তো। মুভি সিরিজ ছাড়া আর কি আছে বলো? প্রেমিকা তো নেই যে প্রেম করব, আর বউ তো দূর দূর করে কবেই তাড়িয়ে দিয়েছে। সিরাত চোখ পাকিয়ে তাকালো। এই, আপনি কী সব দেখেন বলুন তো? একটু বেশি আদর আহ্লাদ দেখাচ্ছেন, কোথা থেকে শিখলেন? প্রত্যয় বইয়ের কথা শুনে ভ্রু কুচকে ফেলল। এতপর কথাটার মানে বুঝতে পেরে ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে জোরালো শব্দে হেসে উঠল। ও নো! সিরাত সেই হাসির শব্দে কেঁপে উঠল, সেই সাথে রাগও হলো ওর। কথায় নির্লজ্জ এই মানুষটা, আর কথাই বলবে না সে। বাইরে তখন সন্ধে নেমেছে, এই শিগুড়ে বৃষ্টি ঝরছে টুপটা, পিচঢালা রাস্তা ভিজে গাঢ় কালচে রং ধারণ করেছে। মৃদু মন্দ ঠান্ডা বাতাস, মানুষজন কম, দোকানপাট রেস্টুরেন্টও তেমন ভিড় নেই। সিরাতের পেট খিদেই চো চো করছে, কিন্তু বলতে পারছে না সে প্রত্যয়কে। এদিকে বইয়ের মান অভিমান ভাঙানোর চক্করে অন্যদিকে মনোযোগ নেই ওর, শুধু ব্যাকুল গলায় নিজের মনের কথাগুলো বলে চলেছে। সিরাত একটা সময় ওকে থামিয়ে দিয়ে বলল, কিছু খাবো। প্রত্যয় বোকার মতো তাকিয়ে রইল। কথাটা বুঝতেই সময় লাগলো একটু। এতক্ষণ যাবৎ বউটা বাইরে না খেয়ে আছে, আর ও কি না খেয়ালই করেনি। আহাম্মক সে, তবে মনে মনে একটু খুশিও হলো প্রত্যয়। সিরাত স্বাভাবিকভাবে ওর কাছে নিজের খিদের কথা জানিয়েছে বলে। রাস্তার ওপাশে বিশাল এক চাইনিজ রেস্তোরাঁয় লটে গাড়ি থামালো প্রত্যয়। জিজ্ঞেস করলো ওখানে যেতে চায় কিনা সিরাত, কিন্তু যেতে চাইল না। প্রত্যয় ছাতা হাতে বেরিয়ে জিজ্ঞেস করলো, কি খেতে চাও বলো আমায়। সিরাত চারপাশে পরিস্থিতি এবং আবহাওয়া দেখে ভাবলো বৃষ্টি ভেজা পরিবেশ, গরম গরম চা বিস্কুট খাওয়ার মজাই আলাদা। সেজন্য বলল, চা বিস্কুট। প্রত্যয় অবাক গলায় বলল, এসব কোনো খাবার হলো? পেট ভরবে নাকি এতে? অন্য কিছু বলো, ভারী খাবার। সিরাত বিরক্ত হলো। আনতে হবে না, আমাকে বাড়ি দিয়ে আসুন। এক্ষুনি যাচ্ছি বলে দ্রুত পায়ে চলে গেল কাছের একটা ক্যাফেতে। সিরাত ওর যাওয়া দেখলো, কয়েক মিনিটের মধ্যে ফিরে এলো। সিরাত দরজা খুলে দিতেই ভেতরে এসে বসলো, হাতে চায়ের ফ্লাক্স আর 2-3 রকমের কুকিজের প্যাকেট। সিরাত বিস্মিত হলো। এ কি, চা খাবো বলেছি, হ্যাঁ এতটাও নয় যে ফ্লাক্সে করে আনতে হবে। প্রত্যয় ধমকে উঠল, তোমাকে এত ভাবতে হবে না, খেতে চেয়েছো এনে দিয়েছি, আবার এত কথা কিসের? আপনি আসলেই একটা জাতা। প্রত্যয় কানে তুলল না ওর কথা। 1 টাইম কাপে চা ঢেলে এগিয়ে দিল সিরাতের দিকে। প্যাকেট থেকে কুকিজ বের করে বলল, নাও। সিরাত কাপে চুমুক দিতে দিতে বলল, আপনি খান। নিজেরটাকে খাও, পরে বাকি সব। এরপরে ওর খাওয়া দেখে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা শোনো, মানে কি? প্রত্যয় ইতস্তত করলো কিছুটা। মানে আমার বাচ্চাটা তোমার চায়ে ভাগ বসালে তোমার রাগ হবে না? ফোকার মতো প্রশ্ন শুনে সিরাত চোখ রাঙালো। শুধু চা না, আমার সব কিছুতেই আপনার বাচ্চা ভাগ বসায়। আমি আর কি করব? বাচ্চার বাপকে। প্রত্যয়ের মুখ আধার নেমে এলো। গালাগাল দিয়ে উদ্ধার করো? ঠিক তাই। সিরাত মুখ শক্ত করে বলল। প্রত্যেক গাড়ি ঘুরিয়ে নিল, এরপর ফোন দিল কাউকে। সিরাত দেখলো ওকে। কথা শুনে মনে হলো মায়ের সাথে কথা বলছে। সিরাত খানিকটা বিস্মিত হলো যখন শুনলো ও এখন শ্বশুর বাড়ি যাবে। ও আটকে উঠল। এমা, আমি ওখানে যাব না, বাড়ি দিয়ে আসুন প্লিজ। প্রত্যয় ফোন রেখে বলল, তার হচ্ছে না আমার ঘরণী, এই গুলটু মুলটু বউ ছাড়া আর একদিনও চলবে না আমার। নির্ঘাত মৃত্যু হবে বউ বাচ্চার অনাহারে থাকতে থাকতে। সিরাত অনুনয় করল, না আমি যাব না, লজ্জা করে আমার এভাবে ওনাদের সামনে ঘোরাঘুরি করতে। প্রত্যয় এহেন কথায় বড্ড হাসল। করুক লজ্জা। আপনি কিন্তু ঠিক করছেন না।
প্রত্যয় এবার কঠিন হলো। ভয় দেখানোর উদ্দেশ্যে সে কিছুটা অবান্তর কথা বলল। সতী নালে ঠিক হবে, তাই না? শয়তান এমনি আমাদের মাঝে ঢুকে বসে আছে, সুযোগ পেলেই মাথায় চড়বে, যেমন এখন তোমার মাথায় চড়ে আছে। আশকারা দিলি দেখবে তোমার স্বামী বিয়ে করে বাসনা নিয়ে এসছে। সিরাত হতবাক হয়ে গেল। খারাপ হোক ভালো হোক, তবুও স্বামী তো। সতীনের সাথে স্বামীর ভাগাভাগি করার মতো এতটা দয়ালুও না সে। এমনিতেই নেতা পেতার আশেপাশে মেয়ের অভাব হয় না, দারুণ সুন্দরীও বটে তারা। তুলনা করলে এর মধ্যে সিরাত আর এহেন কি সুন্দরী। স্বামী যাতে পরনারীতে আসক্ত না হওয়ার সুযোগ পায়, সেজন্যই সিরাত আর কথা বাড়ালো না। শ্বশুর বাড়িতে ফিরে এলো। মুশফিকা চৌধুরী বেশ আয়েশ করে বৌমাকে বরণ করলেন। খুশি যেন তারা ধরেই না। সিরাতকে নিয়ে ওর ঘরে এলেন, হাতের কাছে প্রয়োজনীয় সব গুছিয়ে দিলেন। অনাগত নাতি নাতনির জন্য কি কি শপিং করেছেন সব দেখাচ্ছে উৎফুল্ল মনে। সিরাত অবাক হলো, এরকম ভালোবাসা যেন ও নতুন পাচ্ছে। প্রত্যাশাও তার মিলিয়ে ভাবিকে এতদিনের গল্প স্বল্প করছে। সংসারের মানেটা যেন হুট করে দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল সিরাতের মন মস্তিষ্কে। কিছু কথা মুখে বলতে হয় না, মুখ দেখে বা অপর মানুষটার আচরণেই বোঝা যায়। প্রত্যেক দরজায় দাঁড়িয়ে সেরকম সিরাতকে দেখছে, ওর মন পড়ার চেষ্টা করছে। মুখ ফুটে না বললেও প্রত্যয় জানে সিরাতের রাগটাক সব গলে পারে। ও আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়ানো সিরাতের দিকে এগিয়ে গিয়ে তোয়ালে দিয়ে চুলগুলো মুছিয়ে দিতে দিতে বলল, রাত জেগো না, শুয়ে পড়ো। সিরাত ছোট্ট করে বলল, আপনিও। রাগ কমেছে? ভালোবাসার মানুষটা যখন নিজের মনোভাব প্রকাশ করে ফেলে, বারবার ছুটে আসে, তখন মনে সৃষ্টি হয় চঞ্চলতা, উদ্বিগ্নতা, হৃদয় হয়ে ওঠে ব্যাকুল। মান অভিমানের পাল্লা তখন চাইলেবার দীর্ঘ করা যায় না। সিরাত দুপাশে মাথা নাড়ালো। প্রত্যয় এবার ভাবুক হলো। তার বউয়ের মুড সুইংটা সে ঠিকঠাক বুঝে উঠতে পারছে না। তবু বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি। ছোটখাটো দীর্ঘশ্বাস ফেলে সে নিজের নাক ঘষল সিরাতের নাকে। আশ্রুত স্বরে বলল, যাক, অবশেষে এই অধম নিস্তার পেল। তবে এর মধ্যে কেটে গেল কয়েক মাস। আজ বসন্তের প্রথম দিন। ফাল্গুনী হাওয়া গায়ে লাগিয়ে গাছগাছালি সেজেছে নতুন সাজে। সেই সাথে আনন্দের সাথে বসন্তকে বরণ করেছে সকলে। প্রত্যাশা তৈরি হচ্ছিল তার ভার্সিটির প্রোগ্রামে যাওয়ার জন্য। সিরাত তাকে সাজিয়ে দিচ্ছে। তার ভারী শরীর, পেট আগের থেকে কিছুটা উঁচু হয়েছে, হাঁটা চলা করতে হয় সাবধানে। এর মধ্যে এক গ্লাস পানি খেলো সিরাত, কিন্তু পানিটা খাবার কিছু মুহূর্ত পরই কেমন অদ্ভুত এক যন্ত্রণা অনুভব করলো। তেমন একটা পাত্তা দিল না। সুন্দর করে শাড়ি পরিয়ে দিল প্রত্যাশাকে। কুচি ঠিক করে দেওয়ার জন্য খানিকটা ঝুঁকতেই যন্ত্রণাটা আচমকায় প্রকট হয়ে গেল। মৃদু চিৎকার দিয়ে নেতিয়ে পড়তে নিলে প্রত্যাশা ধরে ফেলল। চেঁচিয়ে মাকে ডাকলো। মুশফিকা চৌধুরী হন্তদন্ত হয়েই ছুটে এলেন। খানিকটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে দ্রুত স্বামী ছেলেকে ফোন করলেন। এরপর ড্রাইভারকে বললেন গাড়ি বের করতে। প্রত্যেক গুরুত্বপূর্ণ এক সমাবেশে যোগ দিতে মাহিনকে নিয়ে শহরের বাইরে গা। তখন ফোন ছিল মাহিনের কাছে, রিসিভও করলো সে। ঘটনা শুনে তড়িঘড়ি করে খবরটা দিতেই প্রত্যয়ের বিস্ময়ের সীমা রইল না। আজই হতে হলো এসব কাণ্ড। সমাবেশের আয়োজকদের ব্যাপারটা বুঝিয়ে সেখান থেকে একভাবে বেরিয়ে এলো ওরা। এদিকে গাড়িতে বসে প্রচণ্ড ঘামতে শুরু হলো। উদ্বিগ্ন হয়ে বারবার ঘড়ি দেখছে প্রত্যয়। এত বছরের রাজনৈতিক কেরিয়ারে কখনো কোনো সমস্যা এহেন দুর্বল প্রত্যয়কে কখনো দেখেনি মাহিন। রাস্তায় তখন ভীষণ যানজট, গাড়ি আগানো যাচ্ছে না। বিরক্তিতে তেতো হয়ে উঠল মন। ট্রাফিক পুলিশের থেকে জানা গেল এই যানজট ছুটতে ঘন্টা লেগে যাবে। উত্তেজনা চিন্তার মধ্যে ফোন এলো প্রত্যয়। মাহিন সেটা রিসিভ করলো। এরপর কলটা কেটে প্রত্যয়ের দিকে পানির বোতল এগিয়ে দিতে দিতে ঢোকিলে বলল, ভাই, আমাদের তো ভাতিজি মানে আপনার মাইয়া হইছে। প্রত্যয় বেমালুম পানি খাওয়া ভুলে অবিশ্বাস্য দৃষ্টিতে মাহিনকে দেখলো। গলা ধরে এলো ওর। কোনো মতে বলল, যানজট কি ছাড়বে না? চল হেঁটে যাই। মাহিন বলল, হেঁটে গেলেও কয়েক ঘন্টা ভাই, আর একটু অপেক্ষা করে দেখি, নয়তো অন্য চিন্তা করা যাবে। প্রত্যয় আর কিছু ভাবতে পারল না। আমির সাহেবের আত্মীয় স্বজন বেশি, কিছু একটা করেই দল বেঁধে সকলেই ছুটে আসে কি হয়েছে না হয়েছে দেখতে। কিন্তু অনাগত নাতি নাতনি আসার খবরটা তিনি এখনই সবাইকে জানালেন না। শহরের সবচেয়ে বড় এই প্রাইভেট হাসপাতালটা বড্ড আধুনিক। এখানে পেশেন্টদের স্বার্থে জনসমাগম কম রাখার নির্দেশ আছে। সেজন্য আমির সাহেব শুধুমাত্র নিজের আর সিরাতের পরিবার ব্যতীত কাউকেই ডাকেননি। মুশফিকা চৌধুরী করিডোরের ওয়েটিং রুমে বসে মিনারার সাথে কথা চিন্তিত মুখে বসে আছেন। কি হয় না হয় কে জানে, তবে সকলের একটাই চাওয়া মা বাচ্চা যাতে ঠিক থাকে। একটু পরে একজন নার্স এলেন আকাঙ্ক্ষিত শিশুটাকে নিয়ে। মুশফিকা চৌধুরীর চোখে মুখে জল, ঠোঁটে উপচে পড়া হাসি। গদগদ ভঙ্গিতে আমির সাহেব আর শিমুল সাহেব কোলাকুলি করলেন। তোয়ালাতে মুড়িয়ে থাকা শিশুটাকে দেখে দুই পরিবারের সকলেই হুমড়ি খেয়ে পড়ে।
সকলে চোখে মুখে উপচে পড়ে আনন্দ। এর কোলে ওর কোলে নিতে নিতে কন্যা শিশুটা দেখতে কার মতো হয়েছে তা নিয়ে চলছে আলোচনা, গবেষণা, হাসি ঠাট্টা। সকলের আদর করা শেষ হলে প্রত্যাশা কোলে নিয়ে কোলাহলে এক প্রকার বিরক্ত হয়ে একটুখানি মনোযোগ দিয়ে বাচ্চাটাকে দেখার আশায় প্রত্যাশা ওয়েটিং রুম থেকে বেরিয়ে করিডোরে চলে এলো। বসার জায়গা ফাঁকা পেয়ে বসে মুগ্ধ দৃষ্টিতে ভাতিজিকে দেখল। চুমে খেলো হাতে পায়, চোখে মুখে। বরাবরই বাচ্চা তার ভীষণ পছন্দের। অমনি পেছন থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এ কি নিউবর্ন বেবি আপনার কাছে কেন? কি সব ডিসগাস্টিং কাজকর্ম করছেন? ন্যূনতম সেন্স নাই? প্রত্যাশা ভয় পেয়ে কেঁপে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলল, কি করেছি? ডাক্তারটা রাগী সুরে বলল, আপনার গবেট মাথায় এসব ঢুকবে না। মানে? ডাক্তারটা ওকে তেমন পাত্তাই দিল না, যেন ভীষণ বিরক্ত ওর উপর। হাঁকডাক ছাড়তেই দুজন নার্স ছুটে এলো। ডাক্তার সফায়াত প্রচন্ড জোরে ধমকে উঠলেন, কোথায় ছিলেন? নিউবর্ন বেবি এতক্ষণ যাবত এখানে, আর আপনারা কি করছিলেন? নিজের দায়িত্ব ভুলে গেলে মনে না পড়া পর্যন্ত কাজে যোগ দিবেন না, ওকে? আপনাদের জন্য হসপিটালের দুর্নাম হচ্ছে দিন দিন। নার্সরা ধমক শুনে কঁপে উঠল। নিজেদের গাফিলতির জন্য মাথা নিচু করে রইল। ক্ষমা চেয়ে প্রত্যাশার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে দ্রুত বেবি কেয়ারে নিয়ে গেল। ডাক্তার শাখাবাদ সেদিকে তাকিয়ে ফিরতেই দেখলেন বাসন্তী রঙের শাড়িতে দাঁড়িয়ে থাকা মানবীটির দিকে। তার দিকে কেমন রাগ নিয়ে তাকিয়ে আছে। মানবীটি কটমাট করে মুখের উপর বলে দিল, রাস্কেল ডাক্তার। বলে চলে যেতে উদ্যত হতেই পেছন থেকে শাখাবাদ বলল, এক্সকিউজ মি, কথাটা কি আমাকে বললেন? আপনাকেই মিস্টার। কারণটা কি? বলতে বাধ্য নই। সাফায়াত চোয়াল শক্ত করে এগিয়ে গেল। স্টেথোস্কোপটা হাতে নিয়ে জোর গলায় বলল, কথাটা যেহেতু আমাকে বলেছেন তাহলে আপনি অবশ্যই বাধ্য। কারণ না দোষে আপনি এখান থেকে যেতে পারবেন না। প্রত্যাশা নিজের চোখের চশমাটা ঠেলে দিল। খোলা চুলগুলো কানের পেছনে গুজে সোজা হয়ে দাঁড়িয়ে অকপরে প্রশ্ন ছুড়ল, কারণ দর্শাবো না, কি করবেন আপনি? ডাক্তার শাখাবাদ আচমকা উচ্চ স্বরে হেসে ফেললেন। এরপর আচমকা থেমে গিয়ে নিচু গলায় বললেন, না, আর কারণ দর্শিয়ে লাভ নেই, আপনি যেতে পারেন। প্রত্যাশার রাগে গা জ্বলছে ডাক্তারটার একটু আগের করা ব্যবহারে। শক্ত গলায় তাই বলল, মেয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আপনি উচ্চ পদে আছেন বলে নিচু পদস্থদের অসম্মান করবেন, সেটা কোনো শিক্ষিতদের মধ্যে পড়ে না। বলে চলে এলো। আসার পথে পেছনে তাকাতেই দেখলো ডাক্তারটা করিডোরে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ওর যাওয়া দেখছে। ঠোঁটের কোনো অদ্ভুত হাসি। প্রত্যাশার কাছে হাসিটা বেশ রহস্যময় ঠেকলো। করিডোর পেরিয়ে নিচের ক্যান্টিনে নামতেই দেখলো বাড়ির বড় স্ক্রিনে তখনকার খটোমটো ডাক্তারটার হাস্যজ্জ্বল চেহারা, নাম পরিচয় দেখাচ্ছে। ও বিরক্ত হয়ে সেখান থেকে চলে এলো। এই লোকের চেহারা সে দেখতে চায় না। ব্যাগে ফোন বাজছে। প্রত্যাশা ধরল না। বসন্ত বরণ অনুষ্ঠানে সব বান্ধবীরা একসাথে ঘুরবে বলে ঠিক করেছিল, কিন্তু ভাবির এই অবস্থার ভাইজির প্রতি অসীম মমতা ছেড়ে প্রত্যাশা কোথাও যেতে রাজি না। বসন্তের এই উষ্ণ দিনে এত বড় উপহার ওর সব আনন্দ যেন বহুগুণে বাড়িয়ে দিয়েছে। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেল প্রত্যয়ের। ছোট্ট তোয়ালেতে মোড়া শিশুটা হাত পা নেড়ে চিৎকার করে কাঁদছে। পুরো পৃথিবীকে জানান দিচ্ছে যেন তার আগমন। প্রত্যয়কে দেখে মুশফিকা চৌধুরী পুত্রকে কাছে ডাকলেন। এগিয়ে ধরলেন নাতনিকে। কম্পিত হাতে বাচ্চাটাকে খুলে নিতে কেমন কেঁপে উঠল প্রত্যয়। এক অদ্ভুত অনুভূতিতে হৃদযন্ত্রটা থমকে গেছে যেন। মেয়েটা কার মতো দেখতে হয়েছে সেটা ঠিক বুঝতে পারছে না, নিজের মতো নাকি সিরাতের মতো। মুশফিকা চৌধুরী ছেলেকে বললেন নাতনি তার ছেলের মতোই হয়েছে। প্রত্যয় শুনে ভ্রু কুঁচকাল। মেয়ে মায়ের মতো হলেই তো ভালো ছিল, দুটোকে দেখে প্রাণ জুড়িয়ে যেত। প্রত্যাশা এসে ছোট্ট তোয়ালিতে মোড়ানো বাচ্চাটাকে ছু মেরে নিয়ে নার্সের কোলে দিয়ে ভাইকে বললেন, ভাইয়া তুমি গিয়ে বেডে শুয়ে থাকো, হার্ট অ্যাটাক করে ফেলবে মনে হয়। প্রত্যয় চোখ রাঙালো বোনকে, কিন্তু এরপরই মেয়ের দিকে তাকাতে নিজেকে শান্ত করে নিল সে। বাবা হয়ে গেছে সে, এখন আর আগের মতো কিছু করা যাবে না। নিজেকে সংযত করে প্রত্যয় ঢুক গিলে বলল, সিরাতের অবস্থা কি, সুস্থ তো? সি সেকশনের প্রয়োজন হয়নি, কালকেই বাড়ি যেতে পারবে। প্রত্যয় ত্রস্ত পায়ে কেবিনের দিকে এগিয়ে গেল। মৃদু আলোয় দেখল সিরাত ঘুমিয়ে। চোখে মুখে ক্লান্তি লেপ্টে আছে। প্রত্যয় ওর মাথার কাছে টুল টেনে গিয়ে বসল। চুমু খেলো ঘুমন্ত চোখের পাতায়। নড়ে চড়ে উঠে চোখ খুলল সিরাত। ওকে চোখের সামনে দেখে তখনই কেঁদে উঠল। এতদিন তো বাচ্চাকে প্রথম আপনি কোলে নেবেন বলে কত নাটকই না করলেন, আর আজ এতক্ষণে আপনার আসার সময় হয়েছে। বাচ্চার বয়স তো 8 ঘন্টা পেরিয়ে গেল, সবাই কোলে নিয়েছে, আপনি ছাড়া। প্রত্যয়ের অভিযোগ শুনে হেসে ফেলল। ফার্স্ট হতে গিয়ে লাস্ট হয়েছি, আফসোসটা রয়েই গেল। যাই হোক, পরের বার আর ভুলটা হবে না। প্রত্যয় চোখ টিপল। সিরাত ক্ষুব্ধ নয়নে তাকাতেই বলল,
আমাকে বাবা বানিয়ে দেওয়ার জন্য এক আকাশ ভালোবাসা মানবতার মাতা। সিরাতের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তখনই কেবিনের দরজার ফাঁক দিয়ে গাল ফুলিয়ে তাকিয়ে থাকা সোহাকে দেখা গেল। প্রত্যয় গিয়ে ওকে কোলে তুলে নিতেই দেখলো বাচ্চাটার গাল ভেজা। অবাক হয়ে সে প্রশ্ন করলো, কে বকেছে? সোহা দুহাত দিয়ে চোখ মুছে বলল, কেউ না। সিরাত হয়তো ওর মনোভাব বুঝতে পারল, সেজন্য কাছে ডেকে বলল, মায়ের কাছে আসো। সোহা এবার খিদে ফুপিয়ে উঠল। তোমার বাবু আছে, আমাকে আদর করবে না আর, তাই না? আমি জানি। প্রত্যয় ওর গালে চুমু খেল। সবার আগে সোহাবাদ চাদর পাবে, এরপর বাকি সবাই। ঠিক আছে সোনা? প্রত্যয়ের গালে চুমু খেল। সিরাত হেসে ওকে নিজের কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ওটা তো বোন হয় তোমার, বোন তোমার আদর চায়, ভালোবাসা চায়, দিবে না তুমি? সোহা অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর গালে হাত রেখে ভাবু গলায় বলল, দিবা? তোমরা আমাকে আদর দিবা, আমি বোনকে আদর দিব, ঠিক আছে? সিরাত আর প্রত্যয় একসাথে হেসে ফেলল। রাত 11টা। প্রত্যেক ঘরে এসে দেখলো সিরাতের দুপাশে তার দু মেয়ে ঘুমাচ্ছে। তিনজনের ঘুমন্ত চেহারায় নিষ্পাপ। সোহা এখন এখানেই থাকে, প্রত্যয় নিয়ে এসেছে ওকে। মৃদু হলদেটে আলোয় বেশ সুন্দর দেখাচ্ছিল। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে দৃশ্যটুকু অবলোকন করার পর প্রত্যয়ের হঠাৎ মন বিষণ্ণ হয়ে গেল। এই দুই মেয়ের চক্করে বউকে সে কাছে পায় না, তবে আজ এক বুদ্ধি খেলে গেল মাথায়। দুই মেয়েকে একপাশে সরিয়ে দিল সাবধানে, এরপর নিজে এসে শুয়ে পড়ল বউয়ের পাশে। পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘোর লাগা কণ্ঠে পড়ল, এতদিনে আমার ঘরটা পূর্ণ হলো। সিরাত উঠে গেল। প্রত্যয়ের কাণ্ড দেখে হতবাক হয়ে পড়ল। বোধ বুদ্ধি লোপ পেয়েছে? আপনি এখানে কি করেন? প্রত্যয় অভিমানী গলায় বলল, পেয়েছে। আমাকে সবসময় দূরে রাখো কেন? ওদের মতো আমিও তোমায় বুকে নিয়ে ঘুমাতে চাই, বুঝো না কেন তুমি? সিরাত কটাক্ষ করে বলল, বুড়া বয়সে ভীমরতি ধরছে নাকি? সরুন তো, ছোট্টটার ঘুম ভাঙলে শেষ, চিৎকার করে বাড়ি মাথায় করবে। প্রত্যয় শুনি শক্ত করে ওকে জাপটে ধরল। করুক, আমি আজ তোমাকে নিয়ে ঘুমাবো। আরে কি বাচ্চামো শুরু করছেন? প্রত্যয় অন্যরকম স্বরে বলল, স্বামীর জন্য দয়া মায়া নেই তোমার? অভুক্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত, পানি প্রার্থী আমি, একটু তো বোঝো। কাছে আসো মেয়ে। সিরাত লজ্জায় লাল হয়ে গেল। ওর মুখ ছিপে ধরে কম্পিত কণ্ঠে শুধালো, বাচ্চাগুলো উঠে যাবে। উঠবে না। প্রত্যয় নিচু কণ্ঠে বলতে লাজুক লতা মুখ গুজল ওর বুকে। খেপে উঠে হৃদযন্ত্র, নিঃশ্বাসের গাঢ় অনুভূতি মিলিয়ে যায় নিস্তব্ধ রাত্রিতে। এরপর এরপর সীমাহীন প্রেম আর ভালোবাসায় কেটে যেতে লাগলো সময়, দিন, মাস, বছর। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এবং এই গল্পটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের এই একটা কমেন্টস আমাদেরকে সামনের দিকে আরও এক ধাপ এগিয়ে দেয়। সো সবাই বেশি বেশি করে কমেন্টস, শেয়ার এবং লাইক করবে, যাতে করে আমরা কাজের জন্য আরও বেশি উজ্জীবিত হতে পারি এবং তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর রোমান্টিক গল্প উপহার দিতে পারি। সবাই ভালো থাকবে, আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে।